বিশ্ব ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বাদে জোহর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। জ্ঞানের আলো ছড়াতে 1 বছর পর আবারও এসেছেন বিদ্যাদেবী সরস্বতী। উৎসব আমেজে প্রতিমায় অগণিত ভক্তের অঞ্জলি। কুষ্টিয়ায় কোম্পানির প্রলোভনে তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। কমছে খাদ্যশস্যের উৎপাদন। সেবনে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। নোয়াখালীতে শীতের প্রকোপে বাড়ছে রোগবালাই। রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। স্বাস্থ্য সচেতনতার তাগিদ। দৃষ্টি ও বাক প্রতিবন্ধী হয়েও দমে যাননি ঝিনাইদহের জিয়ারুল। ব্যাগ সেলাই করে চলে সংসার। পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান। এবার ইউরোপীয় ইউনিয়নে শিগগিরই শুল্ক আরোপ জানালেন ট্রাম্প। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি। বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করবে চীন। এবং বিপিএলে আজ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সাথে আছি জ্যোতি সরোয়ার। প্রথম ধাপের ইজতেমা শেষে বাংলাদেশ তাবলিগ জামায়াতের শুরাই নিজামের সাথীরা এবার দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নিয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। ফজরের নামাজের পরেই খিত্তায় খিত্তায় সাথীদের সাথে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এই ধাপে ঢাকার একটি অংশসহ মোট 22টি জেলা অংশগ্রহণ করেছে। ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহির সাজিদ। ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না টঙ্গীর তুরাগ নদীর তীরে। যতটুকু চোখে দেখা যায় ততটুকুই ভিড় ইজতেমার অংশ নিতে আসা মুসল্লিদের। ফজরের নামাজের পরে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল থেকে চলছে খিত্তায় খিত্তায় সাথীদের সাথে আলোচনা। সকাল 10টায় বয়ান করেন ভারতের মৌলানা আহমেদ হোসেন। পূর্ব ঘোষণা অনুযায়ী এবারই প্রথম পরপর শুরাই নিজামের মুরব্বীদের অধীনে 2 পর্বের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দেশের 22টি জেলা আর ঢাকার এক অংশ নিয়ে মুসল্লিরা অংশগ্রহণ করেন এই দ্বিতীয় পর্বের ইজতেমায়। রয়েছে 76টি দেশ থেকে আসা প্রায় 3050 জন বিদেশি মেহমানও। যারা প্রথম পর্বে অংশ নিতে পারেননি তারা দ্বিতীয় পর্বে অংশ নিয়ে ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজি খুশি অর্জন করবেন, এমনটাই প্রত্যাশা। আমরা আল্লাহ তাআলা আমাকে যে নেক হায়াত দিছে, এই হায়াত যতদিন আল্লাহ তাআলা আমাকে দিয়া দে, আল্লাহর কাজ করতাম, আল্লাহকে রাজি আর খুশি করতাম, আল্লাহর নবীকে রাজি আর খুশি করতাম, আর নবীজির আদেশ মতো আমরা চলাফেরা করতাম। উলামায়ে কেরামের কাছ থেকে সেভাবে আমাদের জীবন যাপন করা এবং সে কথাগুলি, সে বার্তাগুলি আমাদের এলাকার, আমাদের মতো যারা যুবক আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। বুধবার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে তাবলিগের সাথীরা মুরব্বীদের দিক নির্দেশনা নিয়ে জামাত নিয়ে বের হবেন 1 চিল্লা ও 3 চিল্লার উদ্দেশ্যে। বেরিয়ে পড়বেন ইসলামের দাওয়াতের কাজে। এখান থেকে দিয়ে দিনের কাজ করবো ইনশাল্লাহ, দিনের দাওয়াত দিব, দিনের কাজ করব। আল্লাহ যেভাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে খুশি থাকে আমরা সেইভাবে আল্লাহর কাজ করবো ইনশাল্লাহ, এবং আল্লাহ রাসূলের কাজ করবো ইনশাল্লাহ। মানুষকে হেদায়েতের দিকে আনবো, মানুষকে অসৎ কাজকে নিষেধ করবো, সৎ কাজকে আদেশ করবো ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এই যে কলিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াটা পুরো বিশ্বে যেন আমাদের নবী যেভাবে প্রচার করে গেছেন, পুরো বিশ্ববাসী যেন এক আল্লাহর উপর বিশ্বাস করে, হ্যাঁ আল্লাহ এক ও দ্বিতীয়, হ্যাঁ এই কলিমার প্রচার যেন আনাচে কানাচে প্রত্যেক জায়গায়, হ্যাঁ আমাদের তাবলীগের কাজ যাতে প্রচার হয়ে যায়, সবাই যেন দিনের উপর চলে, হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস করে। গেল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের প্রথম পর্বে প্রায় 40 লাখ মুসল্লি অংশ নিয়েছিল। মাহির সাজিদ, দেশ টিভি। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। কথা বলবো তার সাথে। নিয়াজ, ইজতেমা ময়দানে এখন কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। এখন কিছুক্ষণ পরেই আসলে জোহরের নামাজ শুরু হবে এবং সেই জোহরের নামাজের জন্য আসলে মুসল্লিরা এখন প্রস্তুতি নিচ্ছেন ইজতেমার ময়দানে, এবং সেই সাথে সাথে কিন্তু আসলে তাদের যে দুপুরের যে আসলে খাবার সেটি আসলে অনেকে কিন্তু রান্না করছেন, এবং তারা, আপনি জানেন যে আসলে তাবলিগে যারা আসেন তাদের আসলে
কিছু অংশ আসলে আপনার আলোচনা করেন যে কিভাবে তাবলিগের কাজগুলো সম্পন্ন করবেন এবং এই ইজতেমা ময়দানে এসে আসলে কি কি কাজ করবেন সেটি নিয়ে আলোচনা করেন এবং একটা দল ভাগ হয়ে কিন্তু আবার রান্নাবান্নার যে কাজ রয়েছে সেটি করেন এবং এইভাবে কিন্তু আসলে একটা জামাত যারা নিয়ে আসেন বিভিন্ন অঞ্চল থেকে তারা কিন্তু আপনার এভাবে ভাগ ভাগ হয়ে আসলে তারা বিভিন্ন কাজে আসলে যারা ব্যস্ত হয়ে থাকেন। এখন আসলে কেউ কেউ আসলে গোসল করছেন বা আপনার জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই সাথে সাথে কেউ কেউ আবার রান্না করছেন। আপনাকে একটু বলে রাখি যে জোহরের নামাজের পরে কিন্তু আসলে আমবায়ন হওয়া শুরু হওয়ার কথা, এমনটা তথ্য আমরা পেয়েছি। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এবারের ইজতেমায় কিন্তু প্রায় আপনার সারা দেশ থেকে প্রায় 22টি জেলা এবং ঢাকার একটি অংশ কিন্তু এই দ্বিতীয় পর্বের যে ইজতেমা সেটি কিন্তু আসলে অংশগ্রহণ করছেন এবং সেই সাথে সাথে কিন্তু প্রথম পর্বের কিন্তু যে ৭৬টি দেশ থেকে প্রায় ৩,০৫০ জন আপনার বিদেশি মেহমান যারা এসেছিলেন তারা কিন্তু আপনার এই ইজতেমায় কিন্তু এই দ্বিতীয় পর্বের ইজতেমায় তারা থেকে গেছেন এবং সেই সাথে সাথে কিন্তু তারা কিন্তু আপনার এই দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ করে তারপর যাবেন। এবং আমরা একটু আগে যে তথ্যটি পেয়েছি যে আরো ২০০ জন কিন্তু বিদেশি মেহমান এই দ্বিতীয় পর্বের ইজতেমায় যুক্ত হয়েছেন। সেই সাথে সাথে প্রায় ৩,২৫৬ জন নতুন করে ৩,২৫৬ জন মেহমান এই দ্বিতীয় পর্বের ইজতেমায় আসলে যুক্ত হয়েছেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এই ইজতেমা থেকে আসলে যারা আপনারা এই যারা দাওয়াতের কাজে বের হবেন তারা এবং তারা কিন্তু দীক্ষা নিয়ে এখান থেকে আসলে মুরব্বীরা আপনার যেটা বলবেন না এবং যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা নিয়ে কিন্তু আপনার হলো তারা বের হবেন এবং সেই মোতাবেক কিন্তু আসলে তারা কাজ করবেন এবং তারা এই দিনের যে প্রচার সেটি কিন্তু আসলে তারা করবেন। এবং সেই সাথে সাথে কিন্তু আসলে এখানে আসলে যেসব বিদেশি মেহমান রয়েছেন তারাও কিন্তু আপনার এই বাংলাদেশের মুসলিমদের সাথে কিন্তু আপনার দিনের কাজে বের হবেন এবং অনেকে দেশের বাইরে চলে যাবেন, যে দেশ থেকে এসেছেন সেই দেশে। এবং বাংলাদেশ থেকে কিন্তু আসলে মুসল্লিরা কিন্তু অনেকে দেশের বাইরে জামাত নিয়ে যাবেন এবং সেই জামাতে আসলে দেশের বাইরে যেসব মুসলমানরা রয়েছে তাদের মাঝে আসলে যে দিনের দাওয়াত তারা আরো শক্তভাবে দিবেন এবং সেই সাথে নামাজ যেন ভালোভাবে পড়তে পারে, সঠিকভাবে পড়তে পারে তেমনটি শিক্ষা তারা এখান থেকে নিয়ে যেতেছেন এবং সেই সাথে আল্লাহর একত্ববাদী যে বিশ্বাস সেটি যেন তাদের অটুট থাকে, এটি তাদের আসলে প্রত্যাশা। এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন নিয়াজ মোর্শেদ, জানাচ্ছিলেন ইজতেমার সবশেষ খবর। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাত 12টার পর রাজধানী মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। 2 ঘন্টা পর দাবি পূরণের আশ্বাসে হাসপাতালে ফেরেন তারা। HML এর প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার সকালে রাজধানীর শিশু মেলা সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করলে সন্ধ্যা 7:30টায় ইন্টারকন্টিনেন্টালের সামনে ভিআইপি সড়কে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এই সময় সেখানে বসে পড়েন ও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। হাসপাতাল থেকে আমরা বেরিয়ে রাস্তায়, কিন্তু আমাদের সাথে পর্যন্ত কোনো সাক্ষাৎকারে আসে নাই, কোনো কথা বলে নাই। 31 ডিসেম্বর শেষ হয়ে এখন ভাই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি শেষ হয়ে গেছে, আমার কবে করবে ভাই? ইন্টারকন্টিনেন্টালের সামনে 4.5 ঘন্টারও বেশি সময় অবস্থান নিয়ে রাত 12:30টার পর পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আহত শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক। এ সময় তিনি জানান আহতদের দাবিগুলোর বিষয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো, আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। পরে হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে হাসপাতালে ফেরেন আহতরা। আন্দোলনের কারণে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন তারা। আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমা প্রার্থী। আমরা নিজে থেকে করি নাই, আমরা বাধ্য হয়ে এখানে নামার জন্য
প্রস্তুতি নিয়েছি, এর জন্য আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শনিবার রাত থেকে আহত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও সরকারের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে দেখা করেননি বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন আহত শিক্ষার্থীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সারা দেশে উদযাপন হচ্ছে সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। জ্ঞানের আলো ছড়াতে এক বছর পর আবারও এসেছেন দেবী। মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর অর্চনা করেন অগণিত ভক্ত। মণ্ডপে মণ্ডপে চলে অঞ্জলি প্রদান। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। সারা দেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পূজা ছাড়াও অন্যান্য আয়োজনে রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা। দেবীর কৃপায় হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছি, এটা ইচ্ছা থাকবে যে যেন মানে আমার জীবনের অবশ্যই এখানে কোনো উদ্দেশ্য আছে সেটা যেন ভালোভাবে পূরণ করতে পারি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন বিদ্যা বুদ্ধি সব দিক দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। সকালে বাচ্চাকে নিয়ে বাচ্চার হাতে করে দিব বলে বাচ্চা কিন্তু সকাল থেকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘুম থেকে উঠছে ও সাজছে সুন্দর করে। আমি সরস্বতী মার কাছে কামনা করি যে দেশে এবং বিদেশে সবার মঙ্গল কামনা করে এবং সবাই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হোক। মা আমাদের সবাইকে আশীর্বাদ এবং সবাইকে বিদ্যা বুদ্ধিতে ভরপুর করে দিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সোমবার ভোর 6টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 1 জন মারা যান। আহত 7 জন যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় নিহত হয়েছে 2 জন। সোমবার ভোরে উপজেলার মুন্সিবাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে ইঞ্জিনের ত্রুটির কারণে মহাসড়কের একপাশে পিকআপটি দাঁড়িয়েছিল। এ সময় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হন 2 জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ গুরুতর আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মুন্সিবাজারস্থ স্থানে যাওয়ার পরে একটা পিকআপ গাড়ি দাঁড়ানো দেখতে পাই এবং একজন গুরুতর আহত রোগী এবং আরেকজন সেও গুরুতর আহত রোগীকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে আনার পরে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। এখন আমরা ডেড বডি নিয়ে আমাদের শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাচ্ছি। হচ্ছে যে অন্য অজ্ঞাত কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দিলে তারা দুর্ঘটনা পতিত হয়। তামাকজাত কোম্পানিগুলো প্রলোভন আর অধিক মুনাফার আশায় কুষ্টিয়া কৃষকরা ঝুঁকছেন তামাকাবাদে। দিন দিন তামাক চাষাবাদ বেড়ে যাওয়ায় কমছে খাদ্যশস্যের উৎপাদন আর শঙ্কা দেখা দিয়েছে খাদ্য ঘাটতিরও। চিকিৎসকরা বলছেন, তামাকের কারণে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কয়েক বছর আগেও কুষ্টিয়ার এই মাঠগুলো জুড়ে চাষ হতো বিভিন্ন ধরনের খাদ্যশস্য, কিন্তু বর্তমানে বিস্তৃত এ মাঠ জুড়ে চাষ হচ্ছে শুধুই বিষবৃক্ষ তামাক। তামাকজাত কোম্পানিগুলোর প্রলোভন আর অধিক মুনাফা লাভের আশায় খাদ্যশস্যের উৎপাদন ছেড়ে কুষ্টিয়ার চাষিরা ঝুঁকছেন বিষবৃক্ষ তামাক চাষে। গত বছর জেলায় 10,931 হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 11,385 হেক্টরে।
ফলে দিন দিন কমে আসছে অন্যান্য ফসলের চাষাবাদ। ক্ষতিকর জেনেও অধিক মুনাফা লাভের আশায় তামাক চাষে ঝুঁকছে এ অঞ্চলের চাষিরা। এতে হুমকির মুখে পড়েছে জেলার খাদ্যশস্য উৎপাদন। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এ অঞ্চলের জনসাধারণ। আমরা ধান আবাদ করি তো ধানের যে পরিমাণ দাম হওয়ার দরকার সেই পরিমাণ তো আমরা তো দাম পাইনি। ঠিক আছে, কোম্পানি আপনার ওই যে সালফেট দেয়, তারপরে টাকাও দেয়। এটা হচ্ছে আমরা সব লাগাই হচ্ছে কোম্পানির কারণে। কোম্পানি হচ্ছে আমাদের হচ্ছে বেশি টাকা দাম দিয়ে হচ্ছে কোম্পানি তামাক কেনে। ক্ষতি হলেও মনে করেন ওই বারবার দিয়ে একবারে আসে হইলে বড় হিসাব। চাষি কোনটা করে যে কোনো একটা তো করতে হবে, চাষি মানে চাষি তো কর্ম করাই লাগবে। চিকিৎসকরা বলছেন তামাক চাষ ও ব্যবহারের কারণে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। দ্রুত এ তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এ অঞ্চলের কৃষক পরিবার ও জনসাধারণ। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। জেলায় দিন দিন তামাকের চাষ বাড়লেও কৃষি বিভাগ বলছে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন তারা। সিয়াচিনটাই এই জমিতে করতে পারে, এই ধরনের কালো জিরা বা বিভিন্ন যে ফসলগুলো আছে শীত মৌসুমে সেইগুলো করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং এর যে ক্ষতিকর দিকগুলো আছে, যে একটা হচ্ছে মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, এই জিনিসগুলো কৃষকদেরকে বুঝিয়ে যাচ্ছি যে যারা যেন আস্তে আস্তে তামাক থেকে ফিরে আসে। এখনই এই তামাক চাষ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে জেলায় খাদ্য উৎপাদনে ঘাটতি সহ চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে এ অঞ্চলের সাধারণ মানুষ, এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশি মদে এবার আর বেশি লাভ করতে পারেনি চুয়াডাঙ্গা দর্শনার মদ উৎপাদনকারী কেরু অ্যান্ড কোম্পানিটি। বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার পরিকল্পনা ভেস্তে গেছে পরিবেশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষেধাজ্ঞায়। কাঁচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। সহকর্মী খায়রুজ্জামান সেতুর রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। কেরু অ্যান্ড কোম্পানি দেশের বৃহৎ মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2024 সালে দীর্ঘ 86 বছর পর চুয়াডাঙ্গার কারখানায় চালু হয় অটোমেশিন। 595 কোটি টাকা ব্যয়ে 6 মাসে স্থাপন করা হয় যন্ত্রাংশ। হাতের স্পর্শ ছাড়াই শুরু হয় মদ উৎপাদন। আমরা কাস্টমারদেরকে ছোট সাইজগুলো 180 ml 375 ml এটা আমরা চাহিদা মতো দিতে পারতাম না। এই অটোমেশনের উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি হয়। আমরা সমস্ত ব্র্যান্ড চাহিদা মতো দিতে সক্ষম হব। পাশাপাশি আমাদের প্রোডাক্টের অনেক বৈচিত্র্যতা আসে। কোম্পানিটিতে এতদিন বাংলা মদ বিক্রি করত ড্রামে। অটোমেশন আসায় বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। নতুন করে 1000 ml এর কাঁচের বোতলের প্রিমিয়াম সাইজ সাপ্লাই শুরু করে কোম্পানিটি। প্রত্যাশা ছিল অটোমেশনে মদ উৎপাদন করে ক্রেতার চাহিদা মতো পণ্য বাজারে ছাড়লে আসবে বাড়তি মুনাফা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না পাওয়ায় বোতলজাত করা বাংলা মদ বাজারজাত করতে পারছে না কেরু কর্তৃপক্ষ। দেশি মদে বেশি লাভ কথাটি যেন এবার আর প্রাসঙ্গিক হলো না কেরু অ্যান্ড কোম্পানি। কাঁচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে এরই মধ্যে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। শহরের শীতের চাইতে গ্রামে শীত অনুভূত হচ্ছে বেশি। ঘন কুয়াশার সাথে শীতের প্রকোপে বাড়ছে শীতকালীন নানা রোগ। নোয়াখালী সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। নোয়াখালীতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে রোগের প্রবণতা বেশি। জানুয়ারি মাসে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশু বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে 548 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে 143 জনই শীতজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে শিশুদের জন্য শয্যা রয়েছে মাত্র 15টি এবং বয়স্কদের জন্য 50টি। শয্যা এবং জনবল সংকটের কারণে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা জানাচ্ছেন শীতজনিত জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যেখানে শিশুদের সংখ্যাই বেশি। 2 দিন ঠান্ডার কারণে ডায়রিয়া শুরু হয়েছে, বমি বমি ভাব শুরু হয়েছে, এখন ইনশাআল্লাহ ভালোর দিকে আছে। এই পাতলা পায়খানা আর বমি হয়েছে, তো আমরা এখানে 3 দিন ভর্তি হয়েছি। পানি দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে দিচ্ছে,
ফলে আমরা সকালবেলা হসপিটালে নিয়ে আসছি। এছাড়া হাসপাতালের পরিবেশ এবং ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে রোগীদের স্বজনদের মধ্যে অসন্তোষ বাড়ছে, বিশেষত বাথরুম সংক্রান্ত বিষয় নিয়ে। ডিউটি যে ডাক্তারগুলি করে ওই ডাক্তারগুলো আসে না, খুবই কম আসে। এনে পরিবেশ যাই আছে মানে দুর্গন্ধটা বেশি, সুস্থ মানুষ আসি এই জায়গায় অসুস্থ হয়ে যায় এবং বিশেষ করে ওয়াশরুমের যে একটা অবস্থা মানে বলার মতো না। পরিবেশটা তেমন সুবিধা না, নোংরা, কিন্তু ডাক্তারও ঠিক মতন করে না। হাসপাতালের পরিবেশটা ভালো না, খুব সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আসন সংখ্যা সীমিত থাকা সত্ত্বেও রোগী সামাল দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে এবং শীতজনিত রোগ থেকে কিভাবে সুরক্ষা পেতে হবে সে বিষয়ে পরামর্শ দান করেছেন এই কর্মকর্তা। আমাদের আসন সংখ্যা সীমিত, কিন্তু সেই সীমিত আসন সংখ্যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের জনবলের সংকট আছে, আমাদের ডাক্তার সংকট আছে, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসপাতালের পরিবেশ আরো উন্নত করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রত্যাশা সেবা প্রার্থীদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। জন্মগত বাক প্রতিবন্ধী 10 বছর আগে হারিয়েছেন দৃষ্টি ও শ্রবণ শক্তি। অন্যের দ্বারস্থ না হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে নেই ঝিনাইদহের জিয়ারুল ইসলাম। সেলাই মেশিনে সূচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। মেহেদি হাসান সুবজে পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বলতে পারেন না কথা, শুনতে পান না কানে, এমনকি দেখতে পান না চোখে, তবুও থেমে নেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জিয়ারুল ইসলামের জীবনযুদ্ধ। ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি, অনুমান করে চলেন পথ। সব বাধা উপেক্ষা করে সেলাই মেশিনে সূচ পুড়িয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে জিয়ারুলের সংসার। তবুও ভিক্ষা বা অন্যের সাহায্যের আশা করেন না তিনি। তার এমন কার্যক্রমে অভিভূত এলাকাবাসী। আর ওনার পরিবার ওই গরু বাছুর বসে ওইসে কোনো রকম সংসারটা চলে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও যেভাবে নিজের প্রতিভা খাটিয়ে উনি ইনকাম করে, ভিক্ষা না করে, উনি আসলে আমাদের গ্রামবাসীর জন্য একজন আমাদের জন্য একজন গর্বের বিষয় এবং আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। আমরা চাই যে সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে তার একটু সাহায্য করুক। মাটির ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস তার। সংসার চালাতে ছেলে জিহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করেও সংসার চালাতে হিমশিম খায়। আমি হাতা লাগাই ছেড়ে দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দোর পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। দূর অবস্থায় নাগার সংসার চলে। এই যাই দুপুরবেলা রাঁধিনি ভাত মাত, ছেলে দোকানে থাকে, ছেলের কলেজে যেখানে থাকে সেখানে ভাত খাবি, দুপুরে তরি তরকারি নিয়ে ঘি রেঁধে দেবো, তাই এইভাবে দিনটা যায়। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমি কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন এখনো চলছে। আজ কলেজ শাটডাউনের পাশাপাশি বেলা 11টা থেকে মহাখালী আমতলীর রেলগেট ও গুলশান লিং রোড ব্যারিকেডের কথা থাকলেও এখনো দেখা যায়নি সে ধরনের কোনো কার্যক্রম। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়ার কথা জানানো হচ্ছে। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গেল রাতে 6 দফা থেকে সরে এসে 3 দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। বলছেন বিশ্ববিদ্যালয় হিসেবে দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি, গঠন করতে হবে বিশ্ববিদ্যালয় কমিশন, সেই সাথে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ ক্ষমা চাইতে হবে আইন উপদেষ্টাকে। তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করেছে, তার জন্য আমাদের সাধুবাদ রইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে বলতে চাচ্ছেন যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা এটা অযৌক্তিক, বিশেষ করে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই যে রানিং যেই মানে স্বাধীন হওয়ার পরে 24 স্বাধীন হওয়ার পরে যে আন্দোলন, তারপর থেকে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছি, সরকারের এক বিন্দুও টনক নড়ে নাই।